হ্যালো স্টুডেন্টস, ইউ অল ওয়েলকাম অ্যান্ড দিস ইজ মি অর্ণব শর্মা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা পার্টিকুলারলি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশনটা কি জিনিস, কেন পড়ব, কীভাবে পড়ব, তার প্রয়োজনীয়তাটা কি, সেখান থেকে একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আলোচনা এগোবো পরবর্তীকালে। এবং সঙ্গে 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 দেখব যে প্রত্যেকটি চ্যাপ্টারের মাহাত্ম্য কী বা কীভাবে পড়া উচিত কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক, তো আজকে বেসিক ইন্ট্রোডাকশনটা শুরু করছি যে কনস্টিটিউশনটা বা সংবিধানটা কি জিনিস। চলো দেখে নিই। ইন্ডিয়ান পলিটি যেটা আমাদের সিলেবাসে রয়েছে, পলিটি মানেটা কি? পলিটি মানে হচ্ছে রাজতন্ত্র বা রাজনীতি। তো রাজনীতিটা কার ওপর করা হয়? দেশের ওপর করা হয়, মানে পার্টিকুলারলি রাষ্ট্রের ওপর করা হয়। তো বা রাষ্ট্র বা দেশ যারা রাজতন্ত্র আসে, সেই রাজতন্ত্রটা কার ওপর ডিপেন্ড করে বা কে নির্ধারণ করে বা পরিচালনা করে? সরকার করে, গভর্নমেন্ট করে। তো একটা দেশকে পরিচালনা করছে কে? একটি সরকার বা গভর্নমেন্ট। তো আমাদের দেশের গভর্নমেন্ট কি নিয়ে তৈরি হয়? সংসদ নিয়ে তৈরি হয়, পার্লামেন্ট নিয়ে তৈরি হয়। পার্লামেন্ট বা সংসদ আমাদের দেশে দুটো হাউসের ওপর ডিপেন্ড করছে। একটা আমরা প্রত্যেকে জানি নিম্নকক্ষ বা লোয়ার হাউস, দ্যাট মিনস লোকসভা। আর একটা হচ্ছে উচ্চকক্ষ বা আপার হাউস, রাজ্যসভা। আর এই দুটোকে নিয়ে পার্লামেন্টের পরিপূর্ণতা দিচ্ছে কে? দেশের সর্বোচ্চ নাগরিক, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। তো এই তিনটে জিনিস নিয়ে একটি পার্লামেন্ট বা গভর্নমেন্ট তৈরি হচ্ছে, যে গভর্নমেন্ট সেই রাষ্ট্রকে পরিচালনা করছে। তো রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে কি লাগে? পরিচালনা করতে লাগে একটি প্রপার আইন, যে আইন দ্বারাই সে দেশটাকে পরিচালনা করবে। কিন্তু আইনের তো একটা বই থাকা দরকার। ঠিক সেই কারণেই আমরা কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল বা বর্তমানে পড়ি বা মেনে চলি। ঠিক, তাহলে কনস্টিটিউশনের মাহাত্ম্যটা দেশ পরিচালনা করার জন্য, এবং দেশের অন্তরাত্মা, দেশের আইডিয়ালিজম, দেশের আদর্শ রিফ্লেক্ট করে কোথায়? কনস্টিটিউশনে। বোঝা গেল? এবার গভর্নমেন্ট তার ভূমিকাটা কি নিয়ে হয়? তার ভূমিকা অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা যায় গভর্নমেন্টকে। কিরকম? যেমন যারা আইন তৈরি করছে তারা হচ্ছে লেজিসলেচার। যারা বাংলায় সুবিধা হয়, ইংরেজিতে একটু কষ্ট হয়, তারা একটু কষ্ট করে পড়ে নাও, বাট সোজা জিনিসটা, কঠিন নয়। লেজিসলেচার বা যারা আইন প্রণয়ন করে তাদেরকে বলা হয় লেজিসলেটিভ বডি বা আইন প্রণয়নকারী সংস্থা। সেটাই হচ্ছে পার্লামেন্ট। এরা আইন এখানে তৈরি হয়, এবং আইন তৈরি হওয়ার পর বিল পাস হয় প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সই করে দেয়, সেটা আইন হয়ে রূপান্তরিত হয়ে যায়। যদি কোনো বিষয়ে আবার নতুন করে আইন আনতে হয় তো এটাই বলা হয় লেজিসলেচার। তার মানে ঘুরিয়ে এই পার্লামেন্টটাই হচ্ছে গিয়ে লেজিসলেটিভ বডি। কিন্তু এই আইনটাকে ঠিকঠাক করে মেনে দেশের উন্নয়ন করার জন্য, দেশের সমস্ত কাজকর্মগুলোকে পরিচালনা করার জন্য একটা সংস্থা রয়েছে। যেমন হওয়ার তোমার চেষ্টা করছো, সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছো, মানে কি? সরকারের একটা অঙ্গ হওয়ার চেষ্টা করছো। সেই সরকারের যে অঙ্গ, যারা কাজকর্মগুলো নির্ধারণ করছে, পরিচালনা করছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে সরকারিভাবে, সেটা কি? অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন। তাকে বলা হয় এক্সিকিউটিভ বা প্রশাসন। এক্সিকিউটিভ এরা কি করে? আইন মেনে, যে আইন তৈরি করা হয়, কনস্টিটিউশনে যে আইন অলরেডি রয়েছে, সেই আইন মেনে দেশের সমস্ত কাজকর্মগুলোকে এক্সিকিউট করে। কিলো এরপর একটা হচ্ছে জুডিশিয়ারি। যদি কেউ আইন এই ব্রেক করে, যে কোনো লোক যদি এই আইন কেউ ব্রেক করে, তার তো একটা বিচার ব্যবস্থা থাকা দরকার। তো বিচার ব্যবস্থার জন্য একটা আলাদা করে সেপারেট সংস্থা হচ্ছে জুডিশিয়ারি। ঠিক, তো আমাদের দেশে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি ডিফারেন্ট। কত নম্বর আর্টিকেল কিভাবে এসছে সেগুলো আমি ইন ডিটেল পরে বুঝিয়ে দেবো। বাট আপাতত জেনে রাখো যে কনস্টিটিউশনটা কেন হয়েছিল?
ল মেনটেন করার জন্য। লটা কেন হয়েছিল? দেশ পরিচালনা করার জন্য, সরকারকে সাহায্য করার জন্য। সরকারটা কিভাবে আসে? সরকারটা আসে তিনভাবে: লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। সরকার এই আইন প্রণয়ন করার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের যে ক্ষমতায় আসে, পরিচালনা যারা রাজনীতি করছে, রাজতন্ত্র যারা পরিচালনা করছে, তারা কোথায় বসে? সংসদে বসে। সংসদটা কি গঠিত? লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে। তো এইটা হচ্ছে কনস্টিটিউশনের প্রথম ইন্ট্রোডাকশন। ঠিক এরপরে সংবিধানটা কি কি রকম ফিচার্স রয়েছে, সংবিধানের কি কি গুণাবলী রয়েছে, চলো দেখে নিই। হোয়াট ইজ কনস্টিটিউশন বা সংবিধানটা কি জিনিস? কনস্টিটিউশন কোন একটি দেশের সুপ্রিম বা ফান্ডামেন্টাল ল। কোন একটি দেশের সুপ্রিম বা ফান্ডামেন্টাল ল। কি বলতে চাইছে? সুপ্রিম মানে একদম প্রধান, ফান্ডামেন্টাল বলতে মৌলিক, মানে একটি রাষ্ট্রের বা একটি দেশের প্রত্যেকটি নাগরিককে, সেটা যে পদের মানুষ হতে পারে, তারা প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, দেশের একটি ভিখারি হোক, প্রত্যেককে এই এক কনস্টিটিউশন, এক সংবিধান সমানভাবে একরকমভাবে মেনে চলতে বাধ্য। তো এটা হওয়ার জন্য কনস্টিটিউশন এটা একটা ফান্ডামেন্টাল ল, কনস্টিটিউশনটা প্রাথমিকভাবে। দেন কনস্টিটিউশন কি করছে? কনস্টিটিউশন ক্ষমতা, বিভিন্ন পদাধিকারী পদ যেগুলো রয়েছে, সেই ক্ষমতার সমবন্টন করছে, সুনির্দিষ্টভাবে তার পরিমাপ নির্ধারণ করছে। একটু আগেই বললাম যে লেজিসলেচার বা যারা আইন প্রণয়ন করে, এক্সিকিউটিভ বা যারা এই আইনটাকে মেনে চলে, এবং জুডিশিয়ারি যারা এই আইন মানছে কিনা বা দেশের প্রত্যেকটি নাগরিক আইন মানছে কিনা বা তার বিচার ব্যবস্থার নির্ধারণ করছে। তো তিনটে জিনিসকে একে অপর থেকে ডিফারেন্ট। ধরো লেজিসলেচার বা যারা আইন প্রণয়ন করছে, তারা যদি জোরজবরদস্তি করে বলে, মানে দুমদারাকা তো তারা নতুন করে আইন তৈরি করতে পারে না, তার একটা নির্দিষ্ট পরিমাপকাঠি রয়েছে, সেটা ডিফারেন্ট। এক্সিকিউটিভ তারাই ধরো দুমদারাকা একটা আইন তৈরি করে নিচ্ছে এবং আইন তৈরি করে সেই নিয়ম মানতে বলছে, তার ন্যায় বিচার না করে, তার জন্য এক্সিকিউটিভটা আলাদা হতে পারে। মানে তার পরিচালনা দেখভালটা কে করবে? দেখভালটা করবে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। তার জন্য তিনটে জিনিসেরকে পৃথক করে দিয়ে প্রত্যেকটি পাওয়ারের সুনির্দিষ্ট বন্টন বা পরিমাপ নির্ধারণ করে দিচ্ছে কনস্টিটিউশন। নেক্সট পয়েন্ট, ডিলস উইথ দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য সিটিজেন্স। মানে আমরা প্রত্যেকটি নাগরিক জানি আমাদের প্রত্যেকের কিছু কিছু মৌলিক অধিকার রয়েছে। আমাদের রাস্তাঘাট তৈরি করতে হবে, আমাদের জলের লাইন দিতে হবে, আমাদেরকে ইলেকট্রিসিটি দিতে হবে, আমাদের শিক্ষা দিতে হবে, আমাদের সুযোগ্য পরিবেশে জীবন ধারণ করতে দিতে হবে। এগুলো তো সবই অধিকার, আমরা এগুলো দাবি দেওয়া করি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম নাগরিকই কিন্তু কিছু যে দায়িত্ববোধ রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু সচেতন নয়। তোমরা যারা পড়াশোনা করছো তারা এই বিষয়টা নিয়ে কিন্তু খেয়াল রেখো। তার কারণ শুধু দায়িত্ব, চাকরি পাবো তো করলে হবে না। এই দেশটা তোমার দেশ, পরবর্তী প্রজন্ম তোমাদের প্রজন্ম। তাই জন্য তাদের দেখভাল করার জন্য আমাদের যে এত কষ্ট, সেই এত যদি কষ্ট পাই, আমরা যদি সত্যি কোনো রকম ভাবে দুঃখিত হই, তাতে তো আমরা কিছু না কিছু মানবো যে আমাদের পূর্বপুরুষরা কিছু না কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই ভুলভাল করে গেছেন। আজকে রাস্তাঘাটে বলছি রাস্তাঘাট দরকার, আমাদেরই পরিচিত কেউ না কেউ পানের পিক ছড়িয়ে দিয়ে চলে যায়, এদিকে বলি রাস্তাঘাট ঠিক করলো না। তো আমরা তো আমাদের দায়িত্বগুলো পালন করি না পুরোপুরি ঠিকঠাক ভাবে। তাই কনস্টিটিউশন কি করছে? মানুষকে, সাধারণ নাগরিককে যেমন তার অধিকারও দিচ্ছে, তেমন তার কর্তব্য বোধটাও সুনির্দিষ্ট করছে। এই দুটোকে নিয়েই কনস্টিটিউশন। আবার কনস্টিটিউশন কি করছে? এই যে তাহলে একটা ন্যায় বিচার হোক, আদর্শ হোক, দেশ পরিচালনা করা হোক, সমস্ত কিছু পিছনে তো একটা মোটো রয়েছে, একটা তো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা সংবিধানের কোথায় প্রতিবিম্বিত হয়? দুখানা জায়গায় হয়। একটা হচ্ছে প্রিএম্বল, যাকে আমরা বলি প্রস্তাবনা, আর দুই হচ্ছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিটা কেন? সেটা হচ্ছে যে ধরো রাষ্ট্র তো আফটার অল রাষ্ট্রের কাজ কি? আমি তোমাদের যখন ইকোনমিক্স আবার পড়াবো তখন তোমাদের ডিটেলে বোঝাবো, পাবলিক ফিনান্স পড়ানোর সময়, যে রাষ্ট্রের প্রধান কাজ বা সরকারের প্রধান কাজ হচ্ছে যারা পিছিয়ে পড়া নাগরিক বা যারা উচ্চবিত্তের নাগরিক বা যারা মধ্যবিত্তের নাগরিক,
প্রত্যেকটার মধ্যে একটা সুনির্দিষ্টভাবে একটা ব্যালেন্স তৈরি করা। সেই ব্যালেন্স তৈরি করার জন্য যারা পিছিয়ে পড়া লোকজন তাদেরকে তো উন্নয়ন করতে, তাদেরকে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপ করার জন্য একটা সামাজিক, সামাজিক শুধু নয়, অর্থনৈতিক দিক থেকেও একটা সুযোগ্য পরিবেশ তৈরি করতে হবে। তো সোশ্যাল ইকোনমিক ডেমোক্রেসি, ঠিক আছে, পিছিয়ে পড়া মানুষজনকে গণতান্ত্রিক উপায়তে তাদের অর্থনৈতিক পরিকাঠামো ঠিকঠাকভাবে উন্নয়ন করার জন্য একটি ওয়েলফেয়ার বা একটা সুকল্যাণ বা কল্যাণযোগ্য রাষ্ট্র তৈরি করার জন্য রাষ্ট্র কতগুলো নির্দেশ দিয়ে গেছে। যেমন তোমরা জানো যে 14 বছরের নিচে শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ, তো একটা পরিবেশকে উন্নয়ন করার জন্য করে গেছে। তো এই ব্যাপার স্যাপারগুলো ডিল করে কে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তাহলে এটা একটা মোটো যে সংবিধানের উদ্দেশ্যটা কি। আবার প্রাথমিক স্তরে পুরো সংবিধানের একদম সারমর্ম, সারবত্তা, আমাদের দেশটা কিসের ওপর বিলিভ করছে, আমরা প্রত্যেকটি ভারতীয় কিসের ওপর বিলিভ করে চলি, সেই সারবত্তাগুলো কিছু কিছু মোটোর উপর ডিপেন্ড করছে। সেই মোটোগুলো প্রিয়াম্বেলের মেন পয়েন্ট। সেগুলো কি কি? যেমন সোভারেন, আমাদের দেশ, আমাদের প্রত্যেকটি নাগরিক, আমরা প্রত্যেক ভারতীয় বা আমাদের ভারতবর্ষ গোটাটা একটি সার্বভৌম দেশ, সোভারেন কান্ট্রি। এই সোভারেনিটি বা সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? সোভারেনিটি বা সার্বভৌমত্ব বলতে বোঝায় যে বাইরের কোনো রাষ্ট্র দুমদারাক্কা আমাদের দেশকে ক্যাপচার করতে পারবে না, কারণ আমরা স্বাধীন, সার্বভৌম। বাইরের কোনো দেশ দুম করে বলবে না, জোর জবরদস্তি করে তুমি নীল চাষই করো, এটা আর বলতে পারবে না। বাইরের কোনো দেশ দুম করে বলবে না যে তোমাকে এটাই কিনতে হবে, এটাই বিক্রি করতে হবে। মানে বাইরের কোনো রকম ভাবে আমরা প্রভোগ হব না এবং আমরা নিজেদের মধ্যে সুনির্দিষ্টভাবে একরকমভাবে ভালোভাবে থাকবো। তো এই যে পরিবার একটা মতো ব্যাপার স্যাপার, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব বা সোভারেনিটি। দ্বিতীয় যে আদর্শ, যেটা সংবিধানের প্রস্তাবনা দেখিয়েছে বা সংবিধান দেখিয়েছে প্রকারান্তরে, সেটা হচ্ছে সোশ্যালিস্ট। একটু আগে বললাম যে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের সুনির্দিষ্টভাবে, সুযোগ্যভাবে বসবাস করার জন্য, জীবনযাপন করার জন্য, বেঁচে থাকার জন্য একটি পরিবেশ দেবে, তাই সমাজ ব্যবস্থা তৈরি করবে সোশ্যালিস্ট। সেকুলার, আমাদের দেশ প্রত্যেকে জানি ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলারিজম, কারোর প্রতি কোনো রকমভাবে বায়াস না হয়ে প্রত্যেককে সমান সুযোগ দিয়ে, বরং পিছিয়ে পড়া শ্রেণীর লোকজনকে একটু বেশি সুযোগ দিয়ে দেশটাকে পুরোপুরি ব্যালেন্স আনার জন্য সেকুলারিজম রয়েছে, ধর্মনিরপেক্ষ দেশ। ডেমোক্রেসি, সবাই জানি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এবং রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিকটা কি? যে আমরা যে পার্লামেন্ট পড়ছিলাম, পার্লামেন্টে কি কি বললাম? লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা, রাজ্যসভায় যারা ক্ষমতা ক্যাপচার করে তারা তো সরকার গঠন করে, কিন্তু সরকার গঠন করলেও সরকারকেও তো কেউ মনিটরিং করে প্রকারান্তরে। কেউ এই যে বিল, ওরা আইনগুলো আনছে, বিল পাস করছে, একটু আগেই বললাম লেজিসলেটিভ আনছে, তো সেইগুলোকে একটা কি বলবো, একটা সারবত্তা দেওয়ার জন্য একটা অ্যাপেক্স বডি রয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? প্রকারান্তরে ইনডিরেক্টলি জনগণের মাধ্যমেই হয়, মানে প্রজার মাধ্যমেই হয়, তাই জন্য হচ্ছে রিপাবলিক। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ কনস্টিটিউশন, বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে দেখিনি পরের পার্টটা, চলো। এবার দেখো কনস্টিটিউশন থাকার কারণটা কি। আমাদের একটা কনস্টিটিউশন লাগবে, মহাদ্বীপীটা কেন দেওয়া হয়েছিল, মহাদ্বীপী কি আছে, কারণগুলো কি, এটা কনস্টিটিউশন থাকলে কি কি কাজ হয় সেটা দেখে নিই। কনস্টিটিউশন, তার রিজনগুলো হচ্ছে, প্রথমেই একটি দেশকে প্রপারলি মেনটেন করার জন্য, শাসন করার জন্য, পরিচালনা করার জন্য সংবিধানের দরকার। ঠিক, এটা প্রথমেই বলা হলো যে একটি দেশকে প্রপারলি গভর্ন করার জন্য, শাসন করার জন্য একটি সংবিধানের দরকার, একটি আইনের বই থাকার দরকার। দুই দরকার যে এখানকার যে রাজনৈতিক ব্যবস্থা যারা সরকারে আসছে, সেই সরকারি যারা আসছে, যারা ক্ষমতায় আসছে, তারা আসছে কিভাবে? তারা গণতান্ত্রিক উপায়ে আসছে, না গায়ের জোরে আসছে, না রাজতান্ত্রিকভাবে আসছে? সেই পলিটিক্যাল ভিউটা বা রাজনৈতিক মতাদর্শটা বহিঃপ্রকাশ করার জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়, বা পলিটিক্যাল সিস্টেমটাকে মেনটেন করার জন্য সংবিধানের প্রয়োজন হয়। দ্বিতীয় কারণ এটা। তৃতীয় কারণ হচ্ছে, আমরা একটু আগেই বললাম যে সমাজের সার্বিক উন্নয়নের জন্য একটি সমবন্টনের বা সাম্যাবস্থার দরকার পড়ে। তো এই ইকুইটেবল সোসাইটির জন্য সংবিধানের দরকার পড়ে, যে আমাদের দেশ
জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান। তো এই সাম্যাবস্থা তৈরি করার জন্য একটি আইনের বই বা কনস্টিটিউশন বা সংবিধানের প্রয়োজন হয়ে পড়ে। তৃতীয় কারণ, সংবিধানের দরকার পড়ে এই কারণেই যে একটু আগেই বললাম যে সরকারের যে বিভিন্ন অর্গান, ওই যে বলছিলাম লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তাদের প্রত্যেকের মধ্যে পৃথকীকরণ, প্রত্যেকটি দপ্তরের সাথে যে আলাদা আলাদা তার পৃথকীকরণ এবং প্রত্যেকে যে ক্ষমতা ভোগ করছে তারও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। সেইগুলো মানে তার লিমিটেশন, তার রেস্ট্রিকশন, যে তুমি ক্ষমতা যদি লিমিটেশন উঠে যাও তাহলে তোমাকে শাস্তি পেতে হবে এবং তুমি উঠাতে পারো না, তার একটা রেস্ট্রিকশন রয়েছে। সেই রেস্ট্রিকশন এবং সেপারেশন প্রত্যেকের যে আলাদা, সেই প্রত্যেককে আলাদা করার জন্য, মেনটেন করার জন্য সংবিধান বা আইনের একটা বইয়ের দরকার পড়ে। ফিফথ যেটা দরকার পড়ে যে প্রত্যেকটি নাগরিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য সংবিধানের দরকার পড়ে। যে যাকে পাচ্ছে দুমদারাক্কা মাথাফাটি যেটা হতে পারে না, বা আমাদের দেশ বিভিন্ন ভাষাভাষীর দেশ, বিভিন্ন কালচারের দেশ, আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। তো একটা রাজ্য অন্য রাজ্যকে আক্রমণ করে দিচ্ছে, এরকম চলতে পারে না। তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা মিউচুয়াল রিলেশনশিপ রয়েছে, যে কি সৌভ্রাতৃত্ববোধটা কি, যে আমরা প্রত্যেকেই এক দেশের নাগরিক, ভারতীয় আমরা। তো সেই মিউচুয়াল রিলেশনশিপ করার জন্য সংবিধান রয়েছে। এবং শুধু প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের, সেটা এক রাজ্যের মানুষের মধ্যে এক রাজ্যের মানুষের সাথে শুধু নয়, বিভিন্ন মানুষের সাথে, আমাদের দেশের প্রত্যেকটি মানুষের সাথে সম্পর্কের শুধু নয়, আমাদের নাগরিকদের সঙ্গে দেশের বা রাষ্ট্রের যে সম্পর্ক রয়েছে, যে আমরা দুমদারাক্কা যা খুশি তাই করতে পারি, আমাদের দেশের যে নাগরিক, দেশের প্রতি আমাদের কর্তব্য রয়েছে, দেশেরও আমার ভরণ নিচ্ছে। এই সম্পর্ক দুজনের প্রতি, মানে দেশ এবং একজন নাগরিকের মধ্যে যে সম্পর্ক, সে দুটোকে ডিল করছে কে? সংবিধান করছে। এবং লাস্ট যে কারণটা সংবিধান থাকার, সেটা হচ্ছে সর্বোপরি সামাজিক উন্নয়ন করার জন্য, সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য। সামাজিক উন্নয়নটাকে সুনির্দিষ্ট করছে কে? সেই সংবিধান। তাহলে এখন দেখে নিলাম কি সংবিধানের থাকার কারণ, একটা কনস্টিটিউশন থাকলে কি কাজে লাগবে। ঠিক, চলো এরপরটা দেখে নিই যে সংবিধান কত প্রকারের হয়। টাইপটা কি? টাইপটা হচ্ছে দুই প্রকার। প্রাথমিকভাবে কনস্টিটিউশনকে দুই রকমের কনস্টিটিউশন হতে পারে, আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম কনস্টিটিউশন রয়েছে। প্রাথমিক স্তরে দুই ধরনের কনস্টিটিউশন দেখতে পাই, একটি লিখিত এবং অলিখিত। একটি লিখিত এবং একটি অলিখিত, রিটেন অ্যান্ড আনরিটেন। আনরিটেন মানে কি পুরোপুরি অলিখিত? পুরোপুরি অলিখিত কোনো দেশের সংবিধান হতে পারে না, কিছু কিছু ডকুমেন্টেশন থাকেই, বাট লিখিত মানে একদম সুনির্দিষ্টভাবে থাকে। তার ফিচার্সগুলো কি কি দেখে নিই, বা পার্থক্যটা কি সেটা দেখে নিই। রিটেন কনস্টিটিউশন যেখানে থাকে সেখানে কি করে, একটা কোডিফাই থাকে এবং একটা ইন্যাক্ট থাকে পিরিয়ড অফ টাইম। দ্যাট মিনস আমরা প্রথমেই বললাম যে একটি দেশকে বা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি গভর্নমেন্ট থাকে। তো গভর্নমেন্ট বা সরকারে যারা আসে, পার্লামেন্টে যারা আসে, সরকারে যারা আসে, তাদের তো একটা গণতান্ত্রিক উপায়িত হলে তার তো নির্দিষ্ট নিয়ম মানে সময় থাকবে, সময়ের মধ্যে স্থির থাকবে, যে নাকি একবার ভোট হলো মানে সারা জীবন তারাই থেকে যাবে, তা তো হতে পারে না। তো তাদের যে টাইম পিরিয়ড, মানে আমাদের ধরো এখানে ভোট হয় 5 বছরে একবার, এই যে সুনির্দিষ্টভাবে একটা টাইম পিরিয়ড উল্লেখ করা থাকে, তো সেই কোডিফিকেশনটা এবং তার যে আইনত বলবৎকরণ যেটা রয়েছে এবং সরকার কিভাবে গঠন করতে হবে, তার যে নিয়ম কানুন যেগুলো উল্লেখ করা থাকে, এই রিটেন কনস্টিটিউশনের বৈশিষ্ট্য সেটা। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা হয় সেটা হচ্ছে এটা সিঙ্গেল লিগ্যাল ডকুমেন্ট, মানে আমাদের দেশে আর কোনো কিন্তু আইনের বই নেই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খুলে দেখছি। একটাই সংবিধান, সংবিধানের মধ্যে বিভিন্ন রকম আইন লেখা আছে এবং সেটাকেই আমরা ফলো করা হচ্ছে, একদম উচ্চ থেকে নিম্ন পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, একদম সমস্ত জায়গায় কিন্তু একই সংবিধান মেনটেন করা হয়। পার্লামেন্টেও তাই মেনটেন করা হয়, দেশের প্রতিটি নাগরিকই তাই মেনটেন করে। একটাই লিগ্যাল ডকুমেন্ট বা একটি মাত্র সংবিধান বা আইনের বইকেই আমরা পালন করছি। তো সেই জিনিসটা একটি রিটেন কনস্টিটিউশনের বৈশিষ্ট্য। 2, কিভাবে পরিচালনা করতে হবে পুরো দেশটাকে, তার যে সিস্টেম পুরোটা বর্ণনা করা রয়েছে একটি রিটেন কনস্টিটিউশনে বা লিখিত সংবিধানে। তো সিস্টেমিক নেচারটাও
বোঝায় একটা রিটেন কনস্টিটিউশনের ফিচার বা বৈশিষ্ট্য। এবং এই ক্ষেত্রে রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে বা লিখিত কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশনটাই কিন্তু সুপ্রিম হয়। মানে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কেউ কিন্তু সংবিধানের ঊর্ধ্বে নয়। প্রতিটি নাগরিক সমান এবং সংবিধানের প্রত্যেকটি আইনকে মানতে বাধ্য। তো তার মানে প্রধান কে হলো? প্রধান হলো সংবিধানটা। তো এখানে রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে সংবিধানই হচ্ছে সুপ্রিম বা সুপ্রিমেসি। হোয়ারএস আনরিটেন কনস্টিটিউশনে বা তথাকথিত অলিখিত যে সংবিধান, সেখানে কিন্তু কিছু কিছু উল্লেখ থাকে। আমি বললাম না একটু আগে যে পুরোপুরি অলিখিত হয় না, কিছু কিছু লেখা থাকেই, কিন্তু উল্লেখ থাকলেও সেটা কিন্তু সিঙ্গেল ডকুমেন্ট হয় না। এখানে যেমন একটাই সিঙ্গেল ডকুমেন্ট রয়েছে লিখিত ক্ষেত্রে, অলিখিত ক্ষেত্রে কিন্তু প্রচুর রকম উল্লেখ রয়েছে, আইনের সোর্স রয়েছে। তো আইনের বিভিন্ন রকম সোর্স থাকার জন্য এটা কিন্তু কোডিফাই থাকলেও ডিফিকাল্ট হয় আরো বেশি করে। ঠিক আছে, এটা সিঙ্গেল ডকুমেন্ট নয়, কোডিফাই উল্লেখ করা রয়েছে কিন্তু নট সিঙ্গেল ডকুমেন্ট। সঙ্গে সঙ্গে এটা কিসের ওপর বেস করে রয়েছে? আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে সংবিধান নিতে ঠিকই, রিটেন কনস্টিটিউশন বিভিন্ন দেশ থেকে নিতেও পারে, নাও নিতে পারে, হোয়াট এভার, তাদের নিজেদের মধ্যে একটা পুরো প্রপার চার্ট থাকে, ঠিক কথা। কিন্তু আনরিটেনের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়ে থাকে যে বিভিন্ন প্রথা, বিভিন্ন প্রচার প্রচলন যেগুলো আদিকাল থেকে হয়ে আসছে, বিশেষ করে যেসব দেশে আর কি রাজতন্ত্র ছিল, সেই রয়্যাল ফ্যামিলির যেসব কালচার, সেই কালচারগুলোর থেকে কিন্তু, সেসব বিলিফ থেকেই কিন্তু বেস করে, ট্র্যাডিশনকে বেস করে এই আনরিটেন বা অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য নেওয়া হয়। তৃতীয় কথা এবং চতুর্থ কথা যেটা লাস্ট, সেটা হচ্ছে এই আনরিটেন কনস্টিটিউশন যেসব দেশে দেখা যায়, সেখানে পার্লামেন্টটাই কিন্তু সুপ্রিম হয়। পার্লামেন্ট ইজ সুপ্রিম, মানে সরকারে যারা আসে তারাই আলটিমেট হয়, তারা পরবর্তীকালে কিন্তু কনস্টিটিউশন পাল্টে ফেললেও ফেলতে পারে। তার মানে একটা কনস্টিটিউশনের উপর নির্ভর করে সেখানকার সরকার কি করবে না করবে পুরোপুরি নির্ভর করে না। সরকার একরকম হয়, আইন একরকম হয়, সাধারণ বিচার ব্যবস্থা একরকম কথা, কিন্তু দেশকে পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি মানতে হয় সেখানে কিন্তু কনস্টিটিউশনকে মানতেই হবে, সেরকম নেই। সেখানে পার্লামেন্ট যা বলবে তাই হবে। তো এক্ষেত্রে পার্লামেন্ট ইজ দ্য মোস্ট সুপ্রিম বডি অফ দ্যাট নেশন বা অফ দ্যাট স্টেট। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি হয় যে সরকারে যেই আসুক না কেন, সরকারের নির্দিষ্ট কিছু পরিমাপ রয়েছে, পরিমিতি রয়েছে, সে পরিমিতিটা নির্ধারণ করছে কে? এখানে কনস্টিটিউশন করছে। তো এইখানে রিটেন আর আনরিটেন, তো রিটেন আনরিটেনের যদি উদাহরণ দিই যে কোন কোন দেশে দেখা যেতে পারে, সেটা বলতেই পারি আমাদের দেশ ইন্ডিয়া, এখানে রিটেন কনস্টিটিউশন রয়েছে। আর আনরিটেন বলতে পারা যায় যে এর উদাহরণ হচ্ছে ইউএসএ। আমেরিকাতে এই ধরনের, যুক্তরাষ্ট্র আমেরিকাতে আনরিটেন কনস্টিটিউশন রয়েছে। এছাড়া কনস্টিটিউশনকে আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করতে পারি। যেমন যেমন ধরে নাও আরো দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। রিজিড কি? যে কোনো রকম ভাবেই এই আইনের পরিবর্তন হয় না, মানে সচরাচর হয় না। কোনো রকম ভাবে হয় না তা নয়, ধরো যুগ যুগ ধরে একই আইন, হয়তো দেশকালের জীবনযাত্রার মান অনুযায়ী, জীবনযাপন অনুযায়ী তো আইন পরিবর্তিত হয়। যেমন ধরো আগেকার দিনে ধরলাম যে আগেকার দিনে তো ইন্টারনেট ছিল না, তো ইন্টারনেটের ওপর কোনো আইন আসেনি। তো আইন যখন আসেনি, বর্তমানে যদি ইন্টারনেটের ওপর যদি কোনো ইললিগাল ব্যাপার স্যাপারগুলো হয়, তাই নতুন করে আইন আসবে। কিন্তু এক্ষেত্রে যেখানে ক্ষেত্রে রিজিড কনস্টিটিউশন যেসব দেশে রয়েছে, তারা দুম করে নতুন করে আইনকে সংবিধানে সংশোধন করতে পারে না, ঢোকাতে পারে না বা ব্যাপার করতে পারে না। এটা বড্ড বেশি কনজারভেটিভ হয়, রিজিড হয়। তো সচরাচর পরিবর্তন এখানে দেখা যায় না, এটা হচ্ছে রিজিড। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা কি? যেসব দেশে প্রায় সরকার চেঞ্জ হচ্ছে, সরকারের কোনো স্থায়িত্ব বা স্থিরতা নেই, যে যেমন ক্ষমতা পাচ্ছে চলে আসছে, এবং যে ক্ষমতা আসছে সে নতুন করে কনস্টিটিউশন বানিয়ে ফেলছে, তার মতো করে ক্ষমতার বহিঃপ্রকাশ করাচ্ছে, আইন তৈরি করে ফেলছে। তো সেখানে প্রায় ফ্লেক্সিবল দেখা যায়। তো রিজিড কনস্টিটিউশনের উদাহরণ আবার বলতে পারি আমরা ইউএসএ। ফ্লেক্সিবল উদাহরণ বলতে পারি যে প্রায় শ্রীলঙ্কাতে সরকারের একটা পরিবর্তন হয় এবং সেখানে কনস্টিটিউশনের পরিবর্তন দেখা যায়, তো সেটা বলতে পারো ফ্লেক্সিবল। ওয়্যারএস আমাদের ইন্ডিয়াতে কিন্তু দুটোই চলে, মানে আমরা দুম করে আদি যে কনস্টিটিউশনের যে বেসিক সোল বা আদর্শ, সেটা তো জলাঞ্জলি দিতে পারি না, কিন্তু সঙ্গে সঙ্গে যুগের তালে তালে জীবনযাপনের সঙ্গে সঙ্গে যেটা আধুনিকরণের দরকার বলে মনে করা হয়, তার জন্য আমাদের
যে ফাউন্ডার ফাদার আমাদের যে কনস্টিটিউশন তৈরি করে গেছেন, তিনি কিন্তু একটা রাস্তা খুলে গেছেন সংবিধান সংশোধনেরও। তাই আমাদের কনস্টিটিউশনটা কিন্তু বোথ রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। তাই ইন্ডিয়া এটার উদাহরণ হতে পারে। ঠিক, তো এরকম ভাবে কনস্টিটিউশনের আমরা বিভিন্ন রকম পার্থক্য বা ভাগাভাগি দেখে নিতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে কনস্টিটিউশনের বা আগে কনস্টিটিউশনের যেটা বললাম যে চেঞ্জ হলো বা চেঞ্জ হলো না, কি রকম কি হয়েছে এক ঝলকে পরীক্ষা রিলেটেড ভাবে দেখে নিই। যেটা পড়লাম এতক্ষণ ধরে সেই পড়ার কারণটা হচ্ছে যে কনস্টিটিউশন যে আমরা পড়বো বা একদম কোর টপিকগুলো ঢুকবো তার কারণগুলো কি, কনস্টিটিউশনটা মাথায় যায় না গায়ে মাকে, সেটার জন্য এতক্ষণ ধরে এত কথাগুলো বলা। তো প্রাথমিক কথাগুলো বলা হলো, এবার এক ঝলকে বেসিক কোনো পয়েন্ট দেখে নিই যেগুলো কি কি ছিল আর বর্তমানে কি আছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা আগের ভার্সন বা পুরনো ভার্সন, ওল্ড ভার্সন, এই ওল্ড ভার্সনে কিন্তু 395টা 395টা আর্টিকেল ছিল, মানে ধারা ছিল। কতগুলো অধ্যায় ছিল, কতগুলো চ্যাপ্টার ছিল, কতগুলো পার্ট ছিল। এখানে পার্ট ছিল টোটাল 22টা, এখানে পার্ট বা অংশ ছিল 22টা, এবং শিডিউল বা স্কেডিউল অনেকে উচ্চারণ করে বা বলতে পারো যায় তপশিল, মানে তার ছোট ছোট পার্ট, সেটা হচ্ছে টোটাল ছিল 8টা, স্কেডিউল ছিল 8টা। কিন্তু নবভাবে যখন সংবিধান সংশোধন করা হয়, তাই বর্তমানের যে রূপ, বর্তমানে সংবিধান যা আকার ধারণ করেছে, তাতে সংবিধান টোটাল আর্টিকেল রয়েছে 471টা আর্টিকেল বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে, এবং পার্ট বা অংশ হয়েছে 25টা পার্ট, এবং 12টা স্কেডিউল হয়েছে। এটা একটু খেয়াল করে রাখবে। এবং এতদিন ধরে বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট বা সংশোধন, পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, কি আছে 368 না কিভাবে কি হয়, সেগুলো পরবর্তী চ্যাপ্টারে আমি আসবো। তো অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিভাবে হচ্ছে, যে ধরো যেগুলো ইম্পর্টেন্ট লাস্ট যেগুলো হয়েছে এক ঝলকে বলে দিই, যে 100তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 100তম অ্যামেন্ডমেন্টটা হয়েছে কিসের উপর ভিত্তি করে? ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, তোমরা জানো পশ্চিমবঙ্গের গায়ে লাগোয়া বাংলাদেশ পড়শি দেশ, তো ইন্ডিয়া বাংলাদেশ বা এই পুরো অঞ্চলটা জুড়ে এর বর্ডারে বা পার্টিকুলারলি ছিটমহলের তোমরা নাম শুনেছো, ছিটমহল সমস্যা, তো ছিটমহল ডিস্ট্রিবিউশন নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 100তম। দেন যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে 101তম, সেটা কি হলো? জিএসটি নিয়ে। 101তম যেটা হলো জিএসটি ট্যাক্স দিয়ে আমরা, সেই জিএসটিটা কমন একটা ট্যাক্স সিস্টেম জিএসটি। 102তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, সে 102তম অ্যামেন্ডমেন্টটা কিসের উপর হলো? ওবিসিদের সংরক্ষণ করার জন্য, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসদেরকে সংরক্ষণ করার জন্য। 103 নম্বর অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, সেটা হচ্ছে ইকোনমিক উইকার সেকশনকে রিজার্ভ করার জন্য, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, আমি একটু আগে বলছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্য দেশ চেষ্টা করে, তো সেই ইকোনমিক উইকার সেকশনকে ডেভেলপ করার জন্য, একটা সংরক্ষণ আনার জন্য তাদেরকে করেছে। এবং 104 নম্বর, যেটা এখন পর্যন্ত লাস্ট এই বছর জানুয়ারি মাসে হয়েছে 25 তারিখে, তো 104 নম্বর অ্যামেন্ডমেন্টটা সেটা হয়েছে কিসের কি জন্য? সেটা হচ্ছে লোকসভা বা রাজ্যসভাতে এসসিদের জন্য যে সিট ছিল রিজার্ভেশন, তার সময়কাল 70 থেকে 80 বছর করে দেওয়া হয়েছে, এবং সঙ্গে সঙ্গে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য একটা সিটের রিজার্ভেশন ছিল, সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এইগুলো একটু লাস্ট অ্যামেন্ডমেন্ট একটু দেখে রেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীকালে ইন ডিটেল বোঝাবো যে অ্যামেন্ডমেন্টটা কত নম্বর আর্টিকেল 368তে, এবং সঙ্গে সঙ্গে অ্যামেন্ডমেন্টটার প্রসেসটা কিভাবে হয়, অ্যামেন্ডমেন্ট বিল আসে, তারপরে অ্যামেন্ডমেন্ট সই হয়, পাস হয়, দেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে। ঠিক আছে, তো অ্যামেন্ডমেন্ট আইন এবং অ্যামেন্ডমেন্ট বিল পার্থক্য রয়েছে, সেই ব্যাপার স্যাপারগুলো বোঝাবো। এবং এতক্ষণ যেটা বোঝাচ্ছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা হচ্ছে ভারত পৃথিবীর মধ্যে লার্জেস্ট কনস্টিটিউশন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে ভালো ভালো গুণাবলীগুলো নিয়ে একটা বিশাল বড় একটা বই তৈরি করা হয়েছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা খেয়াল রেখো। ঠিক, চলো আজকে এই অবধি পলিটিক্যাল
বা পলিটির টপিকগুলোর একদম ইন্ট্রোডাকশনটা করলাম। এরপর একদম তৈরি হলো কিভাবে কনস্টিটিউশন, সেখান থেকে চ্যাপ্টার ধরে 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 এগোবো। তো একটু খেয়াল করে পড়ো এবং ইন্ট্রোডাকশনটা একটু বুঝে মাথাটা বোঝার চেষ্টা করো যে কনস্টিটিউশনটা জিনিসটা কি, উপলব্ধি করার চেষ্টা করো। তাহলে আস্তে আস্তে পরের জিনিসগুলো বুঝতে গেলে সুবিধা হবে। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক, পড়াশোনাটা মন দিয়ে করো। থ্যাংক ইউ। Please do like this video, share with your friends and subscribe because knowledge is empowerment.